আপনার বাজেট একদম 23 থেকে 24-24,500 টাকা এবং এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটাই আপনি চাচ্ছেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। আমার হাতে এই মুহূর্তে যে স্মার্টফোনটি রয়েছে এইটার দাম কিন্তু 24,000 টাকা, বাট এটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G। আবার এর যে ডিসপ্লেটা এটা 144 হার্টজ হাই রিফ্রেশ রেটে, আরো অনেক কিছুই আছে। এই স্মার্টফোন কোনো নতুন স্মার্টফোন না, আমি কথা বলছিলাম Realme 9 স্পিড এডিশন নিয়ে। এই স্মার্টফোন নিয়ে আমাদের চ্যানেলে এর আগেও কথাবার্তা হয়েছে, কয়েকদিন আগেও একটা ভিডিও দিলাম টপ 5 স্মার্টফোন 25 থেকে 30-এর মধ্যে সেরা স্মার্টফোন। হ্যাঁ, তো ওইখানে এই ফোনটা নিয়ে আবারও আলোচনা হয়েছিল এবং আপনারা অনেকেই এইটার এখন কি অবস্থা এই বিষয়টা জানতে চেয়েছিলেন। সো আজকে আমরা এর সম্বন্ধে জানবো। আসলে গেমিং এর জন্য যদি কেউ একটা স্মার্টফোন কিনতে চান 24-25-এর মধ্যে, তাহলে এইটা নেওয়াটা ঠিক কিনা এই সময় দাঁড়িয়েও। ধন্যবাদ এই ভিডিওর স্পন্সর SMS গ্যাজেটকে। তাদের কাছে কিন্তু আপনারা Realme 9 স্পিড এডিশন পেয়ে যাবেন। যদি কারো ভালো লাগে তাদের সাথে যোগাযোগ করে নেবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এবং SamZone-এর জন্য 10% একটা ডিসকাউন্টও থাকবে। ভাই, যেহেতু এটা বেশ পুরাতন একটা মডেল, সেই 2022 সালের মার্চের 10 তারিখে অ্যানাউন্স হয়েছিল, তো এই ফোনের বক্স তারপরে এর মানে সমস্ত ডিটেল মনে হয় বলার দরকার নেই। এখন কি রেজাল্ট দিচ্ছে সেটা জানালেই মনে হয় চলবে। রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি, বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি, প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন একদম এভরিথিং সবকিছুই থাকছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেটি বলতে পারেন। ডিসপ্লেকে প্রোটেকশন করছে পান্ডা গ্লাস, একটা অদ্ভুত গ্লাস, তবে হালকা পাতলা প্রোটেকশন আছে বোঝা যায়। অলরাইট, এই স্মার্টফোনের মেইন যে আকর্ষণীয় জায়গা সেটা নিয়ে মনে হয় আলোচনা করলে বেশি ভালো হবে, এর পারফরমেন্স সেকশন। স্মার্টফোনটির প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যা মূলত 6nm এর 5G একটি প্রসেসর, এবং এই প্রসেসরটা আমার মনে হয় না 25,000 টাকার নিচে রাইট নাও কোনো ডিভাইসে আছে। হ্যাঁ, 30,000 করতে গেলে আপনি বিভিন্ন স্মার্টফোনে পেয়ে যাবেন। ইভেন Realme GT মাস্টার এডিশন ওই স্মার্টফোনটিতেও কিন্তু সেম প্রসেসরটি রয়েছে, রাইট? এটার স্টোরেজ টাইপ হলো UFS 2.2। দুইটা ভ্যারিয়েন্ট এই স্মার্টফোনটি পাওয়া যায়, 6/128 এবং 8/128GB। তবে ভাই, এটা যেহেতু পুরাতন একটি স্মার্টফোন, 1 বছর আগের ফোন, সো অ্যান্ড্রয়েডে একটু পিছিয়ে আছে। আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 11 পাবেন, তবে এটা অ্যান্ড্রয়েড 12-এ আপগ্রেডেবল। আবার Realme UI এর ক্ষেত্রেও আমরা দেখছি Realme UI 2.0, যেটা 3.0 পর্যন্ত যেতে পারবে। তবে একটু পুরাতন হলেও, মানে একটু অ্যান্ড্রয়েডে পিছিয়ে থাকলেও, এটার রেগুলার পারফরমেন্স কিন্তু সুপার স্মুথ ছিল। আমি শুরুতেই বলছিলাম না, 144 হার্টজ হাই রিফ্রেশের প্যানেল রয়েছে এখানে, যেটা অ্যাডাপটিভ, যা মূলত 60 হার্টজ, 90 হার্টজ, 120 হার্টজ, আবার 144 হার্টজ প্রয়োজন অনুযায়ী ওঠানামা করতে পারে। সো প্রত্যেকটা ট্রানজাকশনই ছিল সুপার স্মুথ। ইভেন আমরা যখন একসাথে অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করছিলাম, দেখলাম হ্যাঁ, এর মাল্টিটাস্কিংয়েও বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ র্যাম ম্যানেজমেন্টও ভালো পেয়েছি। তারপরে আমি বলবো, যারা কিনা একেবারেই হেভি ইউজার, এরকম বাজেটে একটু র্যাম বেশি দরকার, একটু বেশি প্রেশার দিয়ে কাজ করবেন, তারা আবার 8GB র্যাম ভ্যারিয়েন্টটা চয়েস করতে পারেন। বাট এই স্মার্টফোনটাতে আমরা অনেক ব্লোটওয়্যার পেয়েছি, যার ম্যাক্সিমামে আবার আনইনস্টল করা যায়। ক্যান্ডি ক্রাশ থেকে শুরু করে একদম স্ন্যাপচ্যাট সবকিছুই আছে এখানে, যেগুলো আপনার প্রয়োজন না হলে অবশ্যই ফেলে দিতে পারেন। তো ডে টু ডে ইউজেসে বলা যায় এইটা এই বাজেটের সেরা পারফরমেন্সটাই দিতে পারবে আপনাকে। ইভেন এই স্মার্টফোন যেহেতু 1 বছর আগেকার, তো মাঝে Realme বেশ কিছু কিন্তু এখানে আপডেট পাঠিয়েছে, তো টুকটাক বাগ পেলেও সেগুলো কিন্তু এখন একদমই ফিক্স হয়ে এসছে। অলরাইট, গেমিং নিয়ে কথা বলা উচিত, যে কারণেই ম্যাক্সিমাম মানুষ এই স্মার্টফোনটা এই বাজেটে কিনবেন। আমরা শুরুতেই PUBG রান করি, যেখানে আমরা সর্বোচ্চ HDR আলট্রাতে প্লে করতে পারছিলাম, এবং এই সেটিংসেই স্মার্টফোনটি থেকে আমরা মোটামুটি 38 থেকে 40 FPS এর মতো পেয়েছি কনস্ট্যান্ট। একদম লং টাইম গেমিং এর ক্ষেত্রে মাঝে মধ্যে একটু ফ্রেম ড্রপ করছিল একদম লাস্ট টাইমের দিকে গিয়ে, তবে ফোনটা খুব বেশি হিট জেনারেট করছিল না এই সময়ও। তবে স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম FPS এ প্লে করা যায়, যখন কিনা আমরা 55 থেকে 60 FPS এর মতো পেয়েছি। অ্যাপেক্স লিজেন্ডে দেখলাম এক্সট্রিম গ্রাফিক্সে খেলা যায়, এবং এটা মোটামুটি কনস্ট্যান্টলি ধরে রাখতে পারে 50 FPS এর মতো। তবে হ্যাঁ, লং টাইমে এখানে মাঝে মধ্যে একটু ওঠানামা করতে দেখা গেছে ফ্রেম রেট। জেনশন ইম্প্যাক্টে আমরা হাইয়েস্ট হাই গ্রাফিক্সে প্লে করতে পারছিলাম, যেখানে 40 থেকে 48 এর মধ্যে ফ্রেম রেট ঘোরাফেরা করছিল, তবে একদম লং রানে এটা 38-এও চলে আসছিল মাঝে মধ্যে। বাট অবশ্যই প্লেয়াবল একটা রেজাল্ট দেয়। সো বলা যেতে পারে মোটামুটি আপনি যে ভারী গেমগুলো সেগুলো কিন্তু অনায়াসে স্মার্টফোনে প্লে করতে পারবেন এরকম বাজেট থেকেও। এরপরে আমরা COD, Asphalt 9 এই গেমগুলো প্লে করি, যার রেজাল্টও খুবই দারুণ পেয়েছি। দেখুন, এটাকে তো মোটেই আপনি 80-90 হাজার টাকার ROG-র সাথে কম্পেয়ার করতে পারবেন না, মানে এই লেভেলের গেমিং ডিভাইসের সাথে কম্পেয়ার করতে পারবেন না। বাট 25,000 টাকার অন্য স্মার্টফোনের সাথে যদি কম্পেয়ার করতে চান, তাহলে গেমিং এর জন্য এটাই ভালো হবে। আচ্ছা, এবারে তাহলে এর হাই রিফ্রেশের যুক্ত ডিসপ্লেটা নিয়ে আলোচনা করা যাক। এর সাইজ 6.6 ইঞ্চ, যা মূলত IPS LCD প্যানেল। এখানে আপনারা 144 হার্টজ হাই রিফ্রেশের পেয়ে যাবেন। এটার পিক ব্রাইটনেস হলো 600 নিটস। আর ডিসপ্লের টপ লেফটে আমরা দেখছি হচ্ছে কি সিঙ্গার একটি পাঁচল রয়েছে। এটার সাইজটা একটু বড়সড় লাগছে আর কি, যার পাশে তাকালে হালকা একটু শ্যাডো লক্ষ্য করা যায়। এর বাইরে কিন্তু ডিসপ্লেটাতে আমরা কোনো ধরনের শিফটিং দেখছি না, ওয়েল কন্ট্রাস্ট দেখা যাচ্ছে, কালারফুল একটা ডিসপ্লে, এবং মানে অ্যাজ এ IPS এটা ভালো লাগার মতো ছিল। আবার বলছিলাম এটাতে অ্যাডাপটিভ হাই রিফ্রেশারটা আমরা পাচ্ছি, যেখানে আপনার প্রয়োজন অনুযায়ী বা নিজেই বুঝতে পারবে কোন অ্যাপসে কতটুকু আসলে হাই রিফ্রেশার থাকা উচিত। আর ডিরেক্ট সানলাইটে যখন ব্যবহার করছিলাম কিছুটা স্ট্রাগল করে, বাট স্টিল এটা ভিজিবল ছিল। টাচ রেসপন্স ভালো পেয়েছি এই ডিসপ্লেতে প্রোটেকশন রয়েছে পান্ডা গ্লাস, শুরুতেই বলছিলাম। তো ডিসপ্লে সেকশনটাতে
একটা জায়গায় আসলে কমপ্লেন থাকতে পারে, সেটা হলো এটা অ্যামোলেড এবং 120 হার্টজ বা 90 হার্টজের প্যানেল যদি হইতো তাহলে মনে হয় ম্যাক্সিমাম মানুষের ভালো লাগতো, মানে আমার বেশি ভালো লাগতো যদি এটা অ্যামোলেড এবং 120 হার্টজ হইতো। জানি অনেকেই অধীর আগ্রহে এর ক্যামেরা কি আছে সেটা শোনার জন্য ওয়েট করছেন। তো এই স্মার্টফোনে আসলে সব জায়গায় আমরা দেখছি শক্তিশালী অনেক কিছু রয়েছে, বাট ক্যামেরাটাতে একটু দুর্বলতা আছে। যেমন এর মেইন ক্যামেরাটাই আসলে এটা হলো 48 মেগাপিক্সেল, এরপরে আরো দুইটা ইউজলেস সেন্সর আছে। ভাই এখানে এই দুইটা ইউজলেসের বদলে একটাও যদি আলট্রাওয়াইডই দেওয়া হতো ওটা আরো বেশি কাজে লাগতো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের। যাই হোক, যা আছে এদের রেজাল্ট কি, এখানে যে মেইন শুটার 48 মেগাপিক্সেল, ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনের ম্যাক্সিমাম ছবি আমাদের কাছে, ম্যাক্সিমাম না বলা যায় প্রত্যেকটা ছবি মনে হচ্ছিল একটু ওয়ার্ম টোনে দিচ্ছে, একটা ইয়ালিশ টোন লক্ষ্য করবেন, যা অনেক ছবির ক্ষেত্রে ভালো লাগবে, আবার অনেক ছবির ক্ষেত্রে হয়তো ভালো লাগবে না। তবে আমার কাছে মনে হয় ন্যাচারাল টোনে রাখলে আরো বেশি সুন্দর লাগতো। এর বাইরে আমরা দেখছি লাল কালার বা গ্রিন কালার পেলে সেগুলোকে একটু স্যাচুরেট করে দিচ্ছিল। সো এইটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের, বাট একুরেট কালার না। কিন্তু অন্যদিকে আমরা দেখছি এর ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই, তারপরে শার্পনেস ডিটেলও মোটামুটি ভালোই ধরে রাখতে পারে। আবার যদি কিনা আপনি রেগুলার মোড থেকে 48 মেগাপিক্সেল মোডে যান তখন কিন্তু তুলনামূলকভাবে বেটার ডিটেল পাওয়া যায়। সেটা বলতে পারেন সংখ্যায় বলতে গেলে 15 থেকে 20% মতো এখানে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায়, যে ছবিগুলোকে কিনা আবার জুম করে ব্যবহারও হয়তো করতে পারবেন। কিন্তু যখন কিনা সন্ধ্যা হয়ে যাচ্ছিল বা লো লাইটে, তখন রেগুলার মোড কিন্তু খুব একটা ভালো ছবি দিতে পারছিল না, নয়েজ গ্রেনের দেখা পাওয়া যায় এবং সফট করে ফেলছিল। বাট তখন যদি আপনি নাইট মোডটা অন করে নেন তাহলে অনেকটাই বেটার ছবি দিতে পারছিল এই স্মার্টফোন। স্টাডি করে ধরে রাখতে হয়, যদি হাত শেকি হয়ে যায় তাহলে ছবিতে কিন্তু ব্লারনেস চলে আসবে। তো স্টাডি করে ধরে রাখতে পারলে কিন্তু তখন বেটার আউটপুট পাওয়া সম্ভব হচ্ছিল। যেমন কালার একুরেসি তখন ঠিকঠাক থাকে, অনেক বেশি কন্ট্রাস্ট হয়ে যায় এমন না, আবার নয়েজ কিছুটা কাট করে। তো সব মিলে লো লাইটের ছবি আশা করছি ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। তো মেইন ক্যামেরা এবং লো লাইট এটা বলা যেতে পারে এই বাজেটের একটা ডিসেন্ট রেজাল্ট দিচ্ছে। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অ্যাগ্রেসিভ লাগে নাই, এটা আমার কাছে অনেকটাই ন্যাচারাল লেগেছে। তবে মেইন সাবজেক্ট কি কিছুটা সফট করছে বোঝা যায়, কালারও কিছুটা শিফট করে, এজ ডিটেকশন মাঝে মধ্যে একটু মিসম্যাচ করে। এর বাইরে ওকে আছে ম্যাক্রো শুটার, যা শুধুমাত্র প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়। ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হ্যাঁ ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেল, এটা আপনাকে একটু ব্রাইট করে দেবে, লো লাইটটি একটু সফট মনে হবে, বাট আউটডোরে ভালো ডিটেলে ধরে রাখতে পারে, কিন্তু ডাইনামিক রেঞ্জে পিছিয়ে থাকবে মেইন ক্যামেরার তুলনায়। বাট হ্যাঁ, এটা চলনসই একটা রেজাল্ট দিচ্ছে। স্মার্টফোনটির মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS, যেখানে আমরা স্টেবিলিটি পাই নেই। বাট আপনি যদি 1080p 60 FPS এ ভিডিও নেন সেই ক্ষেত্রে আপনি এফপিএসটাও বেশি পাচ্ছেন এবং বেশ কিছুটা স্টেবল ফুটেজ পাওয়া যায়। একটু মাঝে মধ্যে জিটারিং লক্ষ্য করছিলাম, এর বাইরে ভিডিও কোয়ালিটি ওকে আছে। তো ক্যামেরা সেকশনে ওই যেটা বললাম আলট্রা ওয়াইডটা আর মেইন ক্যামেরা আরেকটু গুরুত্ব দিলে এইটা মানে একদম ওভারঅল একটা দারুণ প্যাকেজ হতে পারতো। বাট ভাই দাম তো কম, কস্ট কাটিং তো করতে হবেই কোম্পানিকে। এনিওয়ে এর ব্যাটারিটা কিন্তু বেশ বড়সড়ই, পাতলা ফোন, 5000 mAh এর ব্যাটারি আছে, যদিও এটাই আসলে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরে নেই এখন। এর বক্স আপনি পেয়ে যাবেন 300 ওয়াটের চার্জিং সিস্টেম, যা দিয়ে স্মার্টফোনকে ফুল চার্জ করতে সময় লেগে যায় 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। আর এটার থেকে ব্যাকআপটা আবার ভালো পাওয়া যায়। মোটামুটি যদি আপনি কিনা একটু হেভি ইউজারও হয়ে থাকেন আপনাকে 8 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিয়ে ফেলবে। আর যদি একদমই মানে রেগুলার ইউজার হন তাহলে আর একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আবার হাই রিফ্রেশ রেটের ব্যাপারটা যদি কমিয়ে রাখেন ডেফিনেটলি আর একটু বেটার ব্যাকআপ পাওয়া যেতে পারে। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকারও আমি মিস করছি, এখানে মোনো স্পিকার রয়েছে। এটা লাউডনেস ভালোই, বাট মনোই। আর ফুল ভলিউমে কোনো ডিস্টরশন দিচ্ছিল না। এর ইয়ারপিসের সাউন্ডটা আমার মোটামুটি আমরা ঠিকঠাক পেয়েছি। এর বাইরে সেন্সরসগুলো একদমই ঠিকঠাকভাবে কাজ করছে, আর নেটওয়ার্ক রিসিপশনে আমরা বোথ কানেকশনেই ঠিকঠাক পেয়েছি। তো এই ছিল স্মার্টফোন। শুরুতেই কি বলছিলাম, যারা মূলত গেমিং করবেন তাদের জন্য এই ফোন, হ্যাঁ। আর যারা এরকম বাজেটে অ্যামোলেড ডিসপ্লে চান, সুন্দর স্মার্টফোন, দেখতে সুন্দর হতে হবে, তারপরে আলট্রাওয়াইড শুটার লাগবে, ক্যামেরায় গুরুত্ব থাকবে, অল ওভার প্যাকেজ লাগবে, তাদের জন্য নিশ্চয়ই অল্প কিছু বাড়ালে কমালে অন্য অপশন আছে, যেগুলো নিয়ে আমরা কয়েকদিন আগে ভিডিও তৈরি করছিলাম, হ্যাঁ। তো এভাবে বুঝে শুনে আগাতে হবে। এই স্মার্টফোনটার যে জায়গাগুলোতে কমতি আছে আরেকবার যদি বলে দিই, এটাতে অ্যামোলেড প্যানেল আমরা পাই নাই, তারপরে এটাতে স্টেরিও স্পিকার পাই নাই, তারপরে আলট্রাওয়াইড শুটার নেই। এর বাইরে গেমিং এর জন্য এটা দুর্দান্ত কিছু এরকম বাজেট থেকে, সো গেমারদের জন্য রিকমেন্ডেড। এইটার দাম আরও 1000 টাকা কম ছিল, বাট স্মার্টফোনের দাম তো বেড়ে গেছে আপনারা জানেন। তো সেই সুবাদে উনিও 1 লাখ দিয়ে 1000 টাকা বাড়াইছে আর কি, যে কারণে এখন 24,000 সামথিং এ কিনতে হয় আর কি। একটা সময় মনে হয় 23,000 পাওয়া যেত এই ফোন। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো পুরাতন ফোনের নতুন করে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।